প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইভ্যালি ২১ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন সমসাময়িক আলোচিত বিষয়গুলি নিয়ে ইভ্যালি ২১ রাতে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আমরা সকলেই জানি এই কোভিডকালীন সময়ে সারা বিশ্বের সাথে বাংলাদেশের অর্থনৈতিক জীবন জীবিকা সবকিছু মিলিয়ে আসলে একটি চ্যালেঞ্জিং সময় আসলে সারা বিশ্বকে এবং বাংলাদেশকেও পার করতে হচ্ছে। তার মধ্যেই সবকিছু আর স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। সরকারের নানা আয়োজন তো রয়েছে এবং তার সাথে সাথে আমরা জানি একেবারে সন্নিকটে রয়েছে ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা। ইতিমধ্যে বাজেট নিয়ে আলোচনা বইছে, সব জায়গায় আলোচনা হচ্ছে এবং এই যে চ্যালেঞ্জিং সময়টিতে আরও একটি বাজেট ঘোষণা করতে যাচ্ছে এবং আমরা যে গণমাধ্যমে যে ইঙ্গিত পেয়েছি প্রায় ৬ লক্ষ কোটি টাকার বাজেট আসছে এবং সে জায়গায় এইবারের বাজেটগুলোতে কোন কোন জায়গায় আসলে অনেক বেশি নজর দেওয়া উচিত, বাস্তবায়নের জায়গাটি কেমন হওয়া উচিত এবং বিশেষ করে জীবন জীবিকার যে বাজেট আসছে সেখানে ক্ষুদ্র মাঝারি শিল্প কর্মসংস্থান এই জায়গাগুলোতে অনেক বেশি নজর দেওয়ার প্রয়োজন আছে। আমরা সেই জায়গাগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো ইভ্যালি ২১ রাতের আলোচনায় এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আব্দুর রহিম হারমাসি, বিজনেস এডিটর, নিউজ বাংলা 24.com। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন ডক্টর মঞ্জুর হোসেন, অর্থনীতিবিদ, এবং আরও সংযুক্ত আছেন শামস মাহমুদ, সাবেক প্রেসিডেন্ট DCCI। আমরা তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বাজেট সংক্রান্ত আলোচনায়। বিশেষ করে আমাদের আজকের বিষয় রয়েছে জীবন জীবিকার বাজেট। আমি আলোচনাটি শুরু করতে চাইব ডক্টর মঞ্জুর হোসেন, অর্থনীতিবিদ, আপনার কাছ থেকে। ইতিমধ্যে আপনিও জানেন বাজেট নিয়ে আলোচনা সমালোচনা চলছে, সরকারের ইঙ্গিত রয়েছে কী ধরনের বাজেট আসবে, নানা আলোচনা সমালোচনা রয়েছে। বিশেষ করে সারা বিশ্বের সাথে বাংলাদেশেও কোভিডের যে অবস্থান সেই জায়গাটি বিবেচনা করে নানা ধরনের আলোচনা তো রয়েছেই। প্রথমে আপনার প্রত্যাশার জায়গাটি দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করতে চাইব। ধন্যবাদ। বাজেটের প্রত্যাশা বলতে আসলে আপনি যেটা বলছিলেন যে আমরা তো এই মুহূর্তে একটা আপৎকালীন সময়ের মধ্যেই যাচ্ছি, যেটা যে করোনা সংক্রান্ত যে প্যান্ডেমিক, তা থেকে আমরা উত্তরণের পথ এখনো খুঁজে পাইনি। আমরা ভাবছিলাম যে এই বছরের শেষ নাগাদ যেভাবে কমে আসছিল হয়তো আমরা এর থেকে বেঁচে গেছি, কিন্তু আসলে সেকেন্ড ওয়েভের যেটা দেখলাম আমরা এপ্রিলের দিকে, সেটা থেকে মনে হয় না যে আমরা সহসা এর থেকে উত্তরণ পাচ্ছি। তো সেদিক থেকে বাজেটটা সন্নিকটে। গত বছরের বাজেটটা আমরা ধারণা করেছিলাম যে হয়তো সরকার সেভাবে প্রস্তুতি নিতে পারেনি যে কিভাবে হতে পারে, কি হবে সামনে। তো এই বছরের বাজেটটা করোনা বাজেট হিসাবে এতে যে বিষয়গুলো প্রতিফলিত হওয়া দরকার তার জন্য যথেষ্ট সময় পেয়েছে বলেই আমার ধারণা। কিন্তু তারপরেও পত্রপত্রিকা আমরা যা দেখতে পাচ্ছি, আমি খুব বেশি আশ্বস্ত হতে পারছি না যে বাজেটে করোনাকালীন সময়টাকে মোকাবেলার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেটা বা যে ধরনের অ্যালোকেশন দরকার সেটা পুরোপুরি আছে বলে মনে হচ্ছে না। আমার কাছে প্রায়োরিটি হচ্ছে তিনটি। একটি হচ্ছে, যেহেতু করোনা যাচ্ছে না, আমাদের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে। সেই জন্য অর্থনীতিকে একটা নির্দিষ্ট গতিতে যাতে চলতে পারে সেই জন্য কিছু বিষয়ে অগ্রাধিকার থাকা দরকার। একটা হচ্ছে যে গরিবদেরকে, দুস্থদেরকে, নতুন যারা দরিদ্র সীমার মধ্যে পড়েছে এদেরকে একটা সাপোর্ট কন্টিনিউ করা সারা বছর, এবং সেই জন্য সেটা যে সোশ্যাল সেফটি নেটের সামাজিক সুরক্ষার আওতায় হয় সেটা হতে পারে, নতুন ভাবে প্রধানমন্ত্রী যে ৩৫ লক্ষ পরিবারকে দিলেন সেটার আওতায় হতে পারে, এটা আরো নতুন করে আরেকটা তালিকা তৈরি হতে পারে। কিন্তু এদেরকে একটা নির্দিষ্ট সাপোর্ট দিয়ে যেতেই হবে। আপনারা যদি দেখেন UK, USA, অন্যান্য দেশ, উন্নত দেশগুলো যদি দেখেন, বা অন্যান্য দেশও আছে যারা এটা দিয়ে যাচ্ছে, এর একটাই কারণ হচ্ছে যে যাতে দরিদ্ররা আরো দরিদ্র না হয়, মোটামুটি মধ্যম, মানে আমরা যেটা মধ্যম শ্রেণী বলি বা মিডল ক্লাস বলি, তারা যাতে আবার দরিদ্র সীমায় না পড়ে যায়, এদেরকে একটা মোটামুটি একটা ইনকাম সাপোর্ট দিয়ে যাও। তো সেই জন্য সরকারের গত অর্থ বছরে দেখা গেল দুইটা ঈদের সময় মাননীয় প্রধানমন্ত্রী থেকে ২৫০০ টাকা করে ৩৫ লক্ষ পরিবারকে দেওয়া হয়েছে। মাত্র এক বছরে ৫,০০০ টাকা, এটা যথেষ্ট না। এবং আমি মনে করি অ্যাটলিস্ট 10,000 টাকা দেওয়া যেতে পারে, 4 বারে দেওয়া হোক, সেটা লকডাউন শুরুর আগে হতে পারে, পরে হতে পারে। মোট কথা ১০,০০০ টাকা করে যদি একটি পরিবারকে, ৫০ লাখ পরিবারকে দেওয়া হয় সারা বছর, তাহলে সরকারের মাত্র বাজেটারি কস্ট হবে বা ইমপ্লিকেশন হবে মাত্র ৫,০০০ কোটি টাকা। এটা আমাদের যে বাজেট সেই তুলনায় এটা কিছুই না। সুতরাং কিন্তু প্রশ্নটা হলো যে কিভাবে লোকজনের কাছে এটা যাচ্ছে, এটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার প্রায়োরিটি হচ্ছে আমার, সেটা হচ্ছে স্বাস্থ্য খাতের জন্য। সেখানে ভ্যাকসিনের জন্য বরাদ্দ থাকবে, সেখানে নতুন নতুন ICU বেডের জন্য প্রিপারেশন রাখতে হবে, নতুন নতুন PPE প্রিপারেশন রাখতে হবে, অক্সিজেনের প্রিপারেশন রাখতে হবে। সুতরাং সেখানে একটা যথেষ্ট অ্যালোকেশন থাকা দরকার।
অতীতে আমরা দেখেছি বাজেটে যে অ্যালোকেশনটা স্বাস্থ্য খাতের জন্য থাকে সেটা জিডিপির তুলনায় 1%-এরও নিচে, সেটা মোটামুটি 3% পর্যন্ত আমরা আশা করি অন্তত এই সময়ের জন্য। খরচ যদি না হয়, না করতে হয় সেটা ভালো, কিন্তু মানে অ্যালোকেশনটা অবশ্যই থাকা দরকার। এবং সেই ক্ষেত্রে ওয়েল একটা প্ল্যান থাকা দরকার, একটা সমন্বিত প্ল্যান থাকা দরকার। তৃতীয়টা হচ্ছে যেটা আপনি বলছিলেন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারের যে অর্থনীতির যে গতিধারা, এটা যাতে চলমান থাকে। তো সেই জায়গায় যেটা হওয়া উচিত যে বর্তমানে যেসব প্রজেক্ট গুলো চলছে, মেগা প্রজেক্ট বা অন্যান্য প্রজেক্ট গুলো, সেগুলো তো অবশ্যই চালিয়ে যেতে হবে যতটুকু এই করোনার মধ্যেও যতটুকু সম্ভব। এট দ্য সেম টাইম রুরাল মানে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, এবং সেখানে যদি বিভিন্ন কর্মসূচি নেওয়া যেতে পারে যেগুলো দ্বারা টেম্পোরারি কিছু এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে। যেমন ধরেন যেসব কাবিখা কাবিটা এইসব তো আছে, সাথে যদি সরকার আরো বেশি বরাদ্দ দেয় অন্তত অবকাঠামো খাতে গ্রামীণ অর্থনীতির জন্য, সেসব জায়গায় নতুন নতুন কিছু কর্মসংস্থান হতে পারে। তো মোটা দাগে আমি মনে করি যে বাজেটে এই ধরনের ব্যবস্থাগুলো যদি রাখা হয়, তাহলে বাজেটে কিন্তু একটা বড় ধরনের অ্যালোকেশন থাকতে হবে অন্তত করোনা কালীন ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য। আচ্ছা আচ্ছা। তো এখন যদি সমাজে আমি বলতে পারি যে এখন সরকারের অর্থের সংস্থানটা কোথায় হবে, এতে করে এখন আমি পত্রিকায় আজকে দেখলাম যে সরকার যে বাজেটটা করতে যাচ্ছে তাতেই তার প্রায় জিডিপি তুলনায় 6% মতো ঘাটতি আসছে, এবং সেটা অতীতে 5%-এর নিচে ছিল, 3-4% ছিল, সুতরাং এটা বাড়ছে। এটার একটা কারণ হচ্ছে যে রিসোর্স মোবিলাইজেশনটা কমে যাচ্ছে, ট্যাক্স আয়টা কমে যাচ্ছে, স্বাভাবিকভাবে জনগণের বিজনেসের আয় কমে গেছে। তো সেদিক থেকে আমি বলতে চাই যে 6%, 7%, 8% পর্যন্ত বাজেট ঘাটতি আমাদের পক্ষে এফোর্ড করা সম্ভব, এবং সেটা আমরা দেখেছি যে আইএমএফ বলেছে যে ফিসকাল সাস্টেনেবিলিটির যে বিষয়টা আছে সেটা অন্তত 2030 সাল পর্যন্ত বাংলাদেশের যে পজিশন। সরকার বড় করার সুযোগ আছে, সরকার সভরেন ক্রেডিট রেটিং আমাদের ভালো আছে, ব্যাংকিং সেক্টরে আইডল মানি আছে প্রচুর, তার বিদেশি সহায়তা আসছে, ভ্যাকসিন বা অন্যান্য ক্ষেত্রে সহায়তা বা ঋণের সুযোগ আসছে। সুতরাং ঘাটতি বাজেট নিয়ে চিন্তার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হবে, যেটা আমরা বলি যে কেইনেশিয়ান যে পলিসি, তাতে বলা হয় যে যদি এইসব মহামারী বা মন্দার সময় যদি বেশি ইনভেস্ট করা হয় তাহলে অর্থনীতি চাঙ্গা হতে সহায়তা হয়। সুতরাং আমাদেরকে পুনরুদ্ধারের কথা চিন্তা করে এখন বেশি করে অর্থনীতিকে ইনভেস্ট করতে হবে, জনগণকে সহায়তা দিতে হবে, খুঁজে বের করতে হবে, স্মল বিজনেসকে আরো সহায়তা দিতে হবে, প্রণোদনা আরো বেশি করে দিতে হবে। আপনার কাছে আবারও আসবো আমরা। সংযুক্ত অবশ্য শামস মাহমুদ, সাবেক প্রেসিডেন্ট ডিসিসিআই। জনাব শামস মাহমুদ, আপনি ডক্টর মঞ্জুর হোসেনের প্রত্যাশা বা আলোচনা শুনছিলেন, এবং প্রতি বছরই যখন বাজেট নিয়ে আলোচনা হয় আমরা অনেক জায়গাগুলো প্রত্যাশাগুলো তুলে ধরার চেষ্টা করি, এবং তবে গত বছর বা এই বছর কিন্তু একটু পুরোপুরি ভিন্ন চিত্র। কারণ আমরা সকলেই জানি যে কোভিড-19 প্রত্যেকটি সেক্টরে আঘাত এনেছে। সেখান থেকে ছোট ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোর একেবারে অবস্থান অনেকটাই নাজুক হয়ে গিয়েছে। বড় শিল্প হয়তো বা অনেক ধরনের প্রণোদনার আওতায় আসছে, সরকারের উপচেষ্টা রয়েছে, অনেক দিন ধরে অর্থনৈতিক জায়গাগুলো নিয়ে কাজ করছেন, তরুণ উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন। এই জায়গাটা একটু আলোচনা শুনতে চাইবো। জি, ধন্যবাদ রাজীব সাহেব। দেখেন, জিনিসটা হলো যে আমরা গত বছর যে সময়ের মধ্যে গিয়ে পার করেছি, এটা কিন্তু অতীতে কোনো দৃষ্টান্ত ছিল না। তো এখানে কোনো সেট কোনো ফর্মুলা ছিল না যে এটা করলে আমরা এখান থেকে বের হয়ে আসবো। তো একটা প্রত্যাশা ছিল যে সরকার একটা স্টেবিলাইজিং একটা বাজেট দিবে, যেটাকে অর্থনীতি যে ধাক্কাটা খেয়েছে এটাকে সামাল দেবে। ওটাতে কিছুটা হলেও সরকার সাকসেসফুল হয়েছে, কিন্তু ওইটার বাস্তবায়নের ক্ষেত্রে স্পেশালি এসএমই সেক্টরের জন্য যেটা লক্ষ্য করেছে যে আমরা সবাই, যে কিছু প্রবলেম ছিল। এখন প্রবলেমগুলো আইডেন্টিফিকেশন করে এবার কিন্তু আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিতে পারি। যেমন সিএসএমই সেক্টরের জন্য আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবারের বাজার অভ্যন্তরীণ অর্থনীতির দিকে যাতে নজরটা বেশি থাকে, অ্যাট দ্য সেম টাইম সিএসএমই সেক্টরকে যাতে প্রাধান্য দেওয়া হয় এখানে। কারণ সিএসএমই সেক্টরের গুরুত্বটা কি এখানে? এক নম্বর হলো ইনফর্মাল সেক্টরকে একটা লিঙ্কেজ করে, নতুন জব ক্রিয়েশন ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বড় একটা ভূমিকা রাখে, ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে, নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য একটা বড় ভূমিকা রাখে। আমরা সবসময় বলে থাকি যে নতুন কর্মসংস্থান তৈরি করতে লাগবে, নতুন উদ্যোক্তা তৈরি করতে লাগবে, কিন্তু আমি যদি একটা নতুন উদ্যোক্তা, আমি চিন্তা করছি একটা ছোট একটা ব্যবসা করব, কিন্তু আমি যদি দেখি যে এক্সিস্টিং যারা ব্যবসা করছে ছোট ছোটভাবে, ওনারা কোনো সহায়তা পাচ্ছেন, ওনারা থুবড়ে পড়ছেন, তখন কিন্তু আমি এই ব্যবসায় ঢুকতে চাবো না। তখন কিন্তু আপনি নতুন উদ্যোক্তা তৈরিতে আপনি সাকসেসফুল হবেন না। আর আরেকটা জিনিস হলো যে এক্সপোর্টের ক্ষেত্রে যদি আমি আসি,
আমরা দেখেছি যে আরএমজি এবং টেক্সটাইল সেক্টরকে সরকার অনেকভাবে সহায়তা করেছে, বহু সহায়তা করেছে, এবং ওটার জন্য কিন্তু এখন ওরা টিকে আছে। আর সামনের দিকে আমরা আশা করব যে চায়না থেকে কিছু অর্ডার শিফট করছে, অলরেডি মিয়ানমার থেকে কিছু অর্ডার শিফট করছে। এটার আউটলুকটা কিন্তু পজিটিভ, যদিও প্রাইস কিন্তু কমছে, এখানে কিছু সমস্যা আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরএমজি সেক্টর, এটার বাইরে আমরা সবসময় বলে থাকি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা। লেদার সেক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, এরা কিন্তু এখনো কিন্তু ঠিকভাবে দাঁড়াতে পারছে না। তো ওদিকে নজর দিতে লাগবে। আরেকটা জিনিস হলো যে আমাদের যে সামনে যে বাজেট আসছে, এখানে ব্ল্যাক মানির একটা, আমরা পত্রপত্রিকায় দেখলাম যে আপনার ব্ল্যাক মানি হোয়াইট করার স্কোপ থাকবে। এই জিনিসটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এবার যাতে না থাকে, কারণ এটা থাকলে এটা যেটা হয় যে এখানে গত বছর দেখেছি 4,000 কোটি টাকার মতন এখানে রাজস্ব এসেছিল, কিন্তু আপনি দেখেন হলমার্ক, ক্রিসেন্ট, বিসমিল্লা গ্রুপের যে কেলেঙ্কারি, ওটার অর্থ কিন্তু এর থেকে আরো বেশি মাত্রায়। তো এটা কিন্তু পরিপন্থী। তো এই দিকে না গিয়ে আমরা যদি একটা ইয়ে করি যে ট্যাক্স নেট থেকে ওয়ারিং করা যাবে ঠিক করে, ওদিকে একটু নজর দিতে লাগবে। এবং আরেকটা জিনিস হলো যে সিএসএমই সেক্টরের দিকে যদি চলে আসি আমরা, 1% এন্টিটি যে জিনিসটা ছিল, সিঙ্গেল এন্টিটি বিজনেস, এখানে একটা ইঙ্গিত আজকে পত্রপত্রিকায় দেখলাম যে সরকার এখন বিবেচনা করছে যে পেড আপ ক্যাপিটাল 25 লাখ থেকে কমানো হবে। তো এটা যদি হয়, এটা আমরা সাধুবাদ জানাবো, কারণ আমি একটা লার্জ ইন্ডাস্ট্রি, আমি ধরেন একটা এয়ারলাইন্স কোম্পানি করতে পারি বাংলাদেশে 10,000 টাকা দিয়ে, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্থাপন করতে পারি 10,000 টাকা দিয়ে, কিন্তু সিঙ্গেল এন্টিটি যারা এসএমই সেক্টরের রিপ্রেজেন্ট করবে, ওনাদের জন্য 25 লাখ টাকা কেন হবে? তো এটাকে কমালে যেটা হবে যে লাস্ট ইয়ার যে সমস্যায় সবাই পড়েছিল এসএমই সেক্টর স্পেশালি, যে ব্যাংকের সাথে ফর্মাল রিলেশনশিপটা ছিল না, এই জিনিসটা এটাকে অনেকভাবে সহায়তা করবে। এবং আরেকটা জিনিস যেটা আমরা দেখতে চাই যে অল্টারনেটিভ ক্রেডিট স্কোর, এটার একটা রেকগনিশন, কারণ আমরা বিকাশে অনেক এখন লেনদেন করি, নগদে লেনদেন করি, এটার যাতে প্রতিফলন থাকে। আর সব শেষে আমি যেটা অ্যাড করব, সরকার এই বাজেটে কোনো প্রণোদনা, কোনো সহায়তা যাই দিক, এটার সাথে লিঙ্ক করতে লাগবে জব রিটেনশন অথবা জব ক্রিয়েশন। আমি যদি জব রিটেইন করেছিলাম, তাহলে আমাকে ইনসেন্টিভ দিবেন, প্রণোদনার আয়ত্তে আনবেন। আমি যদি নতুন কর্মসংস্থান তৈরি করতে পারি, আমাকে আপনি প্রণোদনা দিবেন, অথবা আমাকে আমার কর্পোরেট ট্যাক্স ধরেন ওখানে আমাকে রেয়াত দিবেন। এই জিনিসটা কিন্তু করতে লাগবে, এটাই আমার প্রত্যাশা। জি, জনাব শামসুল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আপনার সঙ্গে আবার আলোচনায় ফিরবো। আমরা স্টুডিওতে একটু আলোচনায় ফিরতে চাই জনাব আব্দুর রহিম হারমাসি, বিজনেস এডিটর, নিউজ বাংলা 24.com। হারমাসি ভাই, অনেকদিন ধরে অর্থনীতির প্রতিবেদনগুলোর সাথে আমরা সম্পৃক্ত রয়েছেন, বিশেষ করে বাজেট এলে তো এই জায়গাগুলো একটু বেশি ফোকাসই আমরা গণমাধ্যমে পাই আপনাদের মাধ্যমে। দুজনের বক্তব্য শুনছিলাম, একজন ব্যবসায়ী উদ্যোক্তা, একজন অর্থনীতিবিদ, এবং আমরা বারবারই বলছি যে একটু অস্বাভাবিক সময় পার করতে হচ্ছে সারা বিশ্বের সাথে বাংলাদেশকে, এবং এই উন্নয়নশীল বাংলাদেশ, অগ্রগতির বাংলাদেশে নানা চ্যালেঞ্জ দাঁড়িয়েছে, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্পর জায়গাটা আমরা প্রথমে আলোচনা করতে চাই, সেই জায়গাটা একটু আপনার মতামত শুনবো। সার্বিকভাবে যদি আলোচনা করতে হয়, তাহলে প্রথমে বলা দরকার রাজীব, যে আমরা বাংলাদেশের 50 বছর অতিক্রান্ত করছি, বা 50 বছর আমরা এখন এই অবস্থায় অবস্থান করছি। স্বাভাবিকভাবে আমাদের যে এই 2021-22 অর্থ বছরের বাজেট মাননীয় অর্থমন্ত্রী 3 জুন সংসদ উপস্থাপন করবেন, এই বাজেটটিও 50তম বাজেট। তা সার্বিকভাবে বলা চলে যে হ্যাঁ, এমন একটি সময়ে এই যে 50তম বাজেট হয়তো আমরা খুবই একটা স্বস্তির সময়ে দেখতে পেতাম, মাননীয় অর্থমন্ত্রী দিতেন, কিন্তু সত্যিকার অর্থে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে, সংকটময় পরিস্থিতিতে, এবং কি বলা যায় মহামারী পরিস্থিতিতেই বাজেট দিতে হচ্ছে মাননীয় অর্থমন্ত্রীকে। আমরা গতবার অর্থাৎ 2020-21 অর্থ বছরের বাজেটও কিন্তু একটা সংকটময় সময়, মহামারী পরিস্থিতিতেই মাননীয় অর্থমন্ত্রী দিয়েছিলেন। এখন যে আলোচনাটা আপনি শিরোনাম করেছিলেন, আমি যেটি শুনলাম সেটি হচ্ছে জীবন ও জীবিকার বাজেট। হ্যাঁ, আমরা যে বর্তমানে যে সংকটময় পরিস্থিতিতে আছি, তাহলে এইটা অবশ্যই জীবন এবং জীবিকার বাজেটই মাননীয় অর্থমন্ত্রী দেবেন,
এবং আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি এবং দেশবাসীও তেমনটি প্রত্যাশা করেন। আপনারা জানেন যে ইতিমধ্যে বাজেট নিয়ে আমরা নিজেরা প্রতিবেদন তৈরি করছি বা বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন তৈরি হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে বলা চলে যে আপনি শুরুতে বলছিলেন যে 6 লাখ কোটি টাকার উপরে হবে, অর্থাৎ আমরা যতটুকু এখন পর্যন্ত আভাস পেয়েছি 6,05,000 কোটি টাকার মতো বাজেট হবে। এবং সঙ্গত কারণেই এই বাজেটের আমরা জীবন এবং জীবিকার বাজেট যেহেতু চাচ্ছি, তাহলে স্বাভাবিকভাবেই যেটা বলা প্রয়োজন সেটি হচ্ছে যে অবশ্যই সামাজিক নিরাপত্তা খাতে অর্থাৎ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার যে ব্যয়গুলো করে থাকে সেই আকারটা যেন অবশ্যই বাড়ে। আমরা চলতি যে অর্থ বছর চলছে 2020-21 অর্থ বছরে, এই অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে আমরা যে বরাদ্দ ছিল সেটা হচ্ছে 95,574 কোটি টাকা। আমরা প্রত্যাশা করছি বা যতটুকু জানতে পেরেছি তাতে বোঝা যাচ্ছে যে এইটা হয় লাখ কোটি টাকার উপরে ছাড়িয়ে যাবে। এখানে সবচেয়ে বলা প্রয়োজন যে বাজেটে বরাদ্দ থাকাটাই কিন্তু বড় কথা নয়, সেই বাজেটে যেটি বরাদ্দ থাকে সেই বরাদ্দের যথাযথ সুন্দর সুষ্ঠ ব্যবহার যেন হয় সেটি কিন্তু বড় কথা। আমরা সামাজিক নিরাপত্তা খাতে যে সমস্ত বরাদ্দ থাকে সেই বরাদ্দর ব্যয়টা হ্যাঁ অনেক ক্ষেত্রেই ভালো হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু ভালো হয় না। আপনাকে আমি একটু স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে যে এই যে জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি 2015 সালের 1 জুন সরকার ঘোষণা করেছিল 10 বছর মেয়াদী। সেই 10 বছর মেয়াদী সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির পর ইয়েটা শেষ হবে হচ্ছে 2025 সালে। এই সময়ে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছিল, তার মধ্যে বয়স্ক ভাতা ছিল, স্বামী পরিত্যক্ত ভাতা ছিল, বিধবা ভাতা ছিল, মুক্তিযোদ্ধা ভাতা, তারপরে আপনার প্রতিবন্ধী ভাতা, নানান ধরনের ভাতা, অনেক ভাতাই সুন্দর সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে হয়েছে। কিন্তু একটি কর্মসূচি ওই 2015 সালে 1 জুনে নেওয়া হয়েছিল, সেটি হচ্ছে যে 90 বছরের বেশি যাদের বয়স তাদেরকে প্রতি মাসে 3,000 টাকা করে সরকার দেবে। কারণ ওই বয়সটা চলে গেলে ওই বয়স্ক ব্যক্তিটি পরিবার বা সন্তান বা মেয়ে থেকে হয়তো সেই রকম সহযোগিতা সাপোর্ট পায় না, এই কারণে সুনির্দিষ্টভাবে এই বিষয়টি বলা ছিল, কিন্তু সেটি এখনো পর্যন্ত হয়নি। সবচেয়ে বড় বিষয় যেটা রাজীব, সেটা আপনি লক্ষ্য করবেন, এই যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গতবারের রোজার ঈদের সময় 50 লাখ পরিবারকে 2,500 টাকা করে দিতে চেয়েছিলেন, কিন্তু এই যে আমাদের সঠিক বাছাইয়ের দুর্বলতার কারণে কিন্তু সেটা কিন্তু 50 লাখ দিতে পারেননি, সর্বশেষ 36 লাখকে দিয়েছিলেন। পরবর্তীতে এই রমজানের ঈদেও কিন্তু ওই 36 লাখকে দিতে হলো। তার উপরে যারা পাওয়ার তারা পেলেন কিনা এইখানে যেটা বলা দরকার সেটি হচ্ছে যে এই সরকারের নিজের তথ্যই আমরা যতটুকু জানতে পারছি সেটি হচ্ছে যে এই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যাদের সুবিধাটা পাওয়ার কথা তারা সঠিকভাবে সুবিধাটা পায় না। এখানে সরকারি তথ্যই বলছে যে 46% এটা পায় হচ্ছে যাদের পাওয়ার কথা নয় তারা, আর যাদের পাওয়ার কথা তারা বঞ্চিত হচ্ছে 46%। এইখানে যেটি দুর্বলতা ওই সময় 2015 সালের 1 জুনের যে কর্মসূচি নেওয়া হয়েছিল তাতে কিন্তু বলা হয়েছিল যে পরিসংখ্যান ব্যুরো একটি তথ্য ভান্ডার সৃষ্টি করবে, একটি তালিকা জরিপ করে তাদের একটি করবে যে যাদের গরিব যারা আসলেই গরিব এবং ধনী এই মধ্যে একটা সুন্দর তালিকা তৈরি করবে, সেই তালিকার পরিপ্রেক্ষিতে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাটি পাওয়ার কথা তারা পাবে। কিন্তু ওই তালিকাটি এখন পর্যন্ত কিন্তু সরকার বা পরিসংখ্যান ব্যুরো করতে পারেনি। দেখেন ওই তালিকাটা যদি করা হতো তাহলে কিন্তু এই যে মাননীয় প্রধানমন্ত্রী একটি ভালো উদ্যোগ সেটা কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। তো আমার এই বাজেটকে সামনে রেখে খুবই বিনয়ের সাথে আমি বলতে চাই সেটি হচ্ছে যে এই তালিকাটা যেন সুন্দরভাবে করা হয় এবং যাদের উপকারীর যে সমস্ত উপকারীর এই ভাতা বা এই সরকারি সহায়তা বলি বা সরকারি প্রণোদনায় বলি যেটা পাওয়ার দরকার সেটা তারাই যেন পায়, আর যাদের প্রকৃত উপকারভোগীরাই যেন পায়, তাহলে কিন্তু এই যে সংকটকালীন সময় চলছে সেই সংকটের কিছুটা হলেও সমাধান হবে। আরেকটি বলা প্রয়োজন যে আপনি দেখেন আমরা বিভিন্ন গবেষণার তথ্য দেখতে পাচ্ছি, জরিপের তথ্য দেখতে পাচ্ছি যে 2.5 কোটি মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে এসেছে, নতুন করে দরিদ্র হয়েছে এই কোভিড-19 কারণে। এখন এদের চাকরি হারিয়েছে, নানান কারণে হয়েছে, কিন্তু এদের আমি এই তথ্য নিয়ে বা জরিপ নিয়ে আমার প্রশ্ন আছে। কিন্তু এটা তো ঠিক যে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষ আসলেই গরিব হয়েছে, সমস্যায় পড়েছে, তাদেরকে নতুন করে কিভাবে
এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বা নতুন করে কিভাবে সহায়তা করা দরকার সেইটি বিষয়টি কিন্তু বাজেটে জোরালোভাবে আসা প্রয়োজন বলে মনে করছি। এবং সেই কারণেই আপনার শিরোনামের সঙ্গে তাল মিলিয়ে আমি বলছি সেটি হচ্ছে অবশ্যই জীবন জীবিকার বাজেট দেওয়া দরকার এবং সার্বিক বিষয় বিবেচনা রেখেই দেওয়া দরকার। আর শামস ভাই যেটি বলছিলেন, দেখেন যে সত্যিকার অর্থে তাই আমরা এই যে প্রণোদনা সরকার প্রথম ধাপের কোভিড-19 প্রথম ধাপের কারণে 1,25,000 কোটি টাকার মতো মানে সাপোর্ট দিলেন, অর্থাৎ প্রণোদনা ঘোষণা করলেন কোভিড-19 মোকাবেলা করার জন্য। তার মধ্যে আপনাকে আমি ক্যাটাগরি বলি, দেখেন 41,000 কোটি টাকা ছিল হচ্ছে আপনার বড় উদ্যোক্তাদের জন্য। সেই 41,000 কোটি টাকার পুরোটাই কিন্তু ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে। আর আপনি যেটি বলছেন সিএসএমই অর্থাৎ ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য ছিল 20,000 কোটি টাকা। সেই 20,000 কোটি টাকার কিন্তু এখনো পর্যন্ত পুরোটা বিতরণ হয়নি। এখন পর্যন্ত 17,000 কোটি টাকার মতো বিতরণ হয়েছে। আবার যে আমি বললাম 41,000 কোটি টাকার যেটাই বড় উদ্যোক্তাদের মধ্যে, তার মধ্যে 21,000 কোটি টাকা পেয়েছেন অনলি এই তৈরি পোশাক শিল্প মালিকরা। তারা পেয়েছেন, তাদের শ্রমিকদের বেতন, তাদের নানান সমস্যা এই কারণে তারা পেয়েছেন। এবং দেখেন আমরা গত এই ক্রিজের আগেও দেখলাম যে আরো 3 মাসের জন্য তারা নতুন করে 3 মাসের বেতন দেওয়ার জন্য বেতনের জন্য টাকা চাইলেন। সেটি হয়তো এখন পর্যন্ত সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানে যে। আমি যেটি বলতে চাচ্ছি, দেখেন এই যে ক্ষুদ্র মাঝারি শিল্পই তো সবচেয়ে বড় ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দিকে কিন্তু সরকারের ওইভাবে সুনির্দিষ্টভাবে নজর নেই, বা সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলোকে যে তদারকি করবে বা ব্যাংকগুলোকে যে প্রেসার দিবে সেই চাপটিও কিন্তু নেই, সেটাই নেই। সেই কারণে দেখেন যে যারা আসলে সত্যিকার অর্থে মানে সহায়তাটা পাওয়ার কথা তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। এই কারণে যেটা বলা প্রয়োজন যে যেহেতু আমরা একটি অভিজ্ঞতা নিয়েছি গত বাজেট অর্থাৎ কারেন্ট যেটা চলছে সেই বাজেট, নতুন বাজেটটা এমন ভাবেই নেওয়া উচিত যারা প্রকৃত অর্থেই সহায়তা হোক, অনুদান হোক বা সাপোর্ট হোক, যারা প্রয়োজন তারা যেন সবার আগে পায়, এই বিষয়টি আসলে এই বাজেটে নিশ্চিত করতে হবে বলে আমার প্রত্যাশা। আমরা একটু ডক্টর মঞ্জুর হোসেন অর্থনীতিবিদ আপনার কাছে আসবো। আমরা এই যে আলোচনা হচ্ছিল বিশেষ করে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত বা প্রকৃত যারা পাওয়া উচিত তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি কিনা, গবেষণা বা সেই ধরনের পরিসংখ্যান তৈরি নিয়ে আপনি এর আগে অনেকবার এই যে আলোচনাগুলো করেছেন, আর সেই জায়গাগুলো আসলে আমরা কতটুকু নজর দিচ্ছি, এবং এই যে বিশেষ করে কর্মসংস্থান যারা জীবন জীবিকা এখন একেবারে অবস্থানটি খুবই দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে, তাদেরকে কিভাবে আমরা সহায়তা করতে পারি? ধন্যবাদ। আসলে এটা অস্বীকার করার উপায় নেই যে আমরা ডেটাবেজের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আজকে 50 বছর হলেও আমাদের অনেক সিস্টেমই সেভাবে ডেভেলপ করেনি। যেমন আমরা যে সামাজিক সুরক্ষার আওতায় যে অনেক লোককে বলি এখানে 40%-এর মধ্যে লিকেজ হয়। কেন লিকেজ হবে? এটা কি আমরা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছি, আমরা একটা ডিজিটালাইজেশন পদ্ধতিতে করার চেষ্টা করছি, তারপরে কিন্তু এ থেকে আমরা এখনো পুরোপুরি বের হয়ে আসতে পারি না। একটা ক্লিয়ার এন্ড ক্লিন একটা ডেটা বেস থাকা দরকার যারা দরিদ্র এবং সুবিধাভোগী যারা আছে তাদের, এবং এটা রেগুলারলি আপডেট হতে পারে ইমিডিয়েটলি। দরিদ্রদের আমাদের দেখেন বিবিএস কয়েকটা সার্ভে করে, হাউস হোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে প্রতি 10 বছর অন্তর। হ্যাঁ, তো 2010-এর পরে এটা 2016, আসলে 5 বছর অন্তরই হচ্ছে। তো সেখান থেকেও আমরা একটা ডাটা বেস পাই যে কত পার্সেন্ট দরিদ্র আসলে। কিন্তু একটা দেশের পুরো দরিদ্র শ্রেণীদের জন্য একটা যদি ডাটাবেস করা যায়, সেটা যদি একটা সেন্সাস থেকেই যদি একটা পার্ট নিয়ে করা যায়, তাহলে কিন্তু, অথবা বিবিএস আমি শুনেছি যে তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে রিসেন্টলি যে তারা যেন একটা দরিদ্রদের একটা, সেখানে কিছুটা ভুলভ্রান্তি থাকবে, কিন্তু সেটা যদি একটা ডিজিটাল ফর্মে যদি একটা ডাটাবেস হয়, সেটাকে যদি আপডেট করা যায়। ভারতে শোনা যায় যে আধার কার্ড আছে, এটা একটা খুবই প্রশংসনীয় একটা বিষয়। সেরকম একটা কার্ড দিয়ে দেওয়া যেতে পারে, যে কার্ডের আওতায় তারা কোন কোন ধরনের সহায়তা পাচ্ছে সেগুলোর একটা ডেটাবেস থাকবে। A2I প্রোগ্রামটা আছে, তারা কিন্তু এই কাজগুলোতে সহায়তা দিতে পারে সরকারকে। এবং আমি যতটুকু, কালকে আমাদের বিআইডিএস একটা প্রেজেন্টেশন দিলেন A2I এর একজন, এবং তারা দেখালেন যে তারা ইভেন কোভিড রিলেটেড বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছেন, ডাটা প্ল্যাটফর্ম, এবং সেগুলো দেখছেন। তো সেই জাতীয় আমার মনে হয় এই সময়ের দাবি হচ্ছে যে দরিদ্রদের একটা ডেটাবেস, বিশেষ করে যারা বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা পাচ্ছেন তাদের জন্য একটা ডেটাবেস, যেটাকে একটা অনলাইন ডেটাবেস আসলে হওয়া উচিত ডিজিটাল ফর্মে। এমএসএমইদের জন্য একটা ডেটাবেস, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, কারণ তারা অনেকটা ইনফর্মাল সেক্টর এবং তাদেরকে সহজে খুঁজে পাওয়া যায় না। তারা এই জায়গাগুলো খুবই দরকার, এবং আমার মনে হয় যে আমরা আজকে 50 বছর পূর্তিতে এটা অন্তত আশা করতে পারি যে এই বাজেটে অন্তত এই কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য কিছু বরাদ্দ থাকবে। দ্বিতীয়ত যে বিষয়টা একটু আগে হারমাসি সাহেব বলছিলেন যে আসলে সরকার যে প্রণোদনা, আসলে আপনারা যদি দেখেন প্রণোদনার মেইন দায়ভাগটা কিন্তু ব্যাংকের। সরকার প্রণোদনা দিচ্ছে শুধুমাত্র 5% ইন্টারেস্ট রেট,
কোনো ক্ষেত্রে 6%, কোনো ক্ষেত্রে 4%। সরকারের লায়াবিলিটি হচ্ছে সেই ইন্টারেস্ট সাবসিডিটাই, পুরো দায়ভাগটা কিন্তু যাচ্ছে ব্যাংকের উপর। তার মানে ব্যাংকে আমরা বলছি যে আপনারা লোন দেন, রিল্যাক্স করে দেন, যেভাবেই পারেন এগুলো দিয়ে দেন, কিন্তু এই লোনটা দিলে ফেরত আসবে কিনা, সেগুলোকে আদায়যোগ্য হবে কিনা, এই দায়িত্বটা, এটা নিয়ে এখন চিন্তার বিষয় আসছে। এখন সেই জায়গাটাতেই যদি সরকার, বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্সিং একটা উইন্ডো করেছে, ক্রেডিট গ্যারান্টি সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছে, খুব বেশি সেভাবে সাড়া পাওয়া যায়নি, কিন্তু স্টিল যেটা আমি বলি যে যেমন এনজিওরা কিন্তু এই ক্ষেত্রে এগিয়ে আছে, এনজিওরা এমএফআইস গুলো যেগুলো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বলে, তারা ছোট ছোট মাইক্রো ক্রেডিট গুলো দিয়ে কিন্তু আদায় করছে, তাদের সেই অভিজ্ঞতা আছে, ব্যাংকের কিন্তু নাই। সুতরাং আমরা বারবার বলছি যে যদি সত্যিকার অর্থে সিএমএসএমই কে যদি সাহায্য দিতে হয় এই করোনাকালীন সময়, তাহলে এনজিও এমএফআইস গুলোকে ইনভলভ করতেই হবে। সেই ক্ষেত্রে তাদের জন্য হয়তো বরাদ্দটা, সাবসিডিটা আরেকটু বাড়াতে হবে, কারণ তাদের তো কস্ট অফ ফাইন্যান্সিংটা বা ল্যান্ডিংটা বেশি। তারা বাড়িতে বাড়িতে যেতে হয়, তাদের লোক বল করতে হয়, মনিটরিং করতে হয়। সুতরাং সেই জায়গাটাতে তারা যদি চায় যে তাদেরকে 8-9% পর্যন্ত সাবসিডি দেওয়া হোক, তাতেও আমি মনে করি না সরকারের খুব বেশি অর্থ ব্যয় হচ্ছে, কারণ হচ্ছে তার পুরো দায়টা নিচ্ছে ব্যাংকিং সেক্টর, কিন্তু শুধুমাত্র ইন্টারেস্ট সাবসিডিটা দিচ্ছে সরকার। এখনো পর্যন্ত কেন হলো না, এটা আমার বোধগম্য নয়, এখানে কোথায় সমস্যা আছে। আমি আশা করব যে সরকারের নীতি নির্ধারণীতে যারা আছেন তারা এই বিষয়টা আরো সিরিয়াসলি চিন্তা ভাবনা করবেন, কারণ আমাদের ডোমেস্টিক ইকোনমির উপরেই কিন্তু আমাদের পুরো ইকোনমি চলছে। আমাদের এক্সপোর্ট সেক্টর কিন্তু খুব বেশি বড় না। আপনি যদি টোটাল যদি গার্মেন্টস সেক্টর এবং মিলিয়ে যদি এক্সপোর্ট দেখেন, এটা জিডিপির 13% কি 12%-এর মতো, পুরাটাই কিন্তু আমাদের আছে ডোমেস্টিক মার্কেট ড্রিভেন। সেই জায়গাটা এসএমইর একটা বিশাল ভূমিকা আছে। আমরা স্টিল মনে করি যে এটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেরও 97% কম্প্রাইজ করলে, যে 97% হচ্ছে এসএমই। তো সেই সব জায়গাতে আমাদের মতো দেশগুলোকে এসএমই কে প্রায়োরিটি দিতে হবে ইকোনমিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই জায়গায় যা যা করা দরকার, আশা করি সরকার এই বাজেটে সেই পদক্ষেপগুলো সঠিকভাবে নেবে। ডক্টর মঞ্জুর, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও এই সংক্রান্ত আলোচনাগুলো ফিরে আসবো, তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে আমাকে। প্রিয় দর্শক, ইভেল 21 রাতের একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইভেল 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম আসন্ন বাজেটের প্রত্যাশার জায়গাগুলো নিয়ে, এবং আমাদের আজকের বিষয়বস্তু ছিল জীবন জীবিকার বাজেট। সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা শুনছিলাম, এবং এবারে আবারও একটু সংযুক্ত হতে চাইব শামস মাহমুদ, সাবেক প্রেসিডেন্ট ডিসিসিআই। জনাব শামস মাহমুদ, আপনি শুনছিলেন আব্দুর রহিম হারমাসির সাহেব একজন গণমাধ্যম কর্মী হিসেবে অনেকদিন ধরে অর্থনীতি জায়গাগুলো নিয়ে কাজ করছেন, তিনি বেশ কিছু আলোচনা করেছেন। ডক্টর মঞ্জুরও অনেকগুলো পয়েন্টের অবতারণা করেছেন। আপনি একজন ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে এই জায়গাগুলোয় নতুনত্ব কোনো কিছু যদি যোগ করেন। না, এখানে দেখেন জিনিসটা হলো কি, আমরা সবাই জানি যে কোভিড যে এটা হয়েছে, যে আপনার জীবিকার যে উপর যে প্রভাবটা পড়েছে। যেমন আমরা নিউজ পেপারে যদি দেখেন যে আগে অফিসে কাজ করতো মানে কর্মী ছিল না, এখন যেমন রাইড শেয়ারিং বাইক চালাচ্ছে অথবা ইয়ে করছে, তো এরকম কিন্তু অনেকজনের হয়েছে। এখানে আমাদের সমাজে অনেক স্তরের লোক আছে যারা কিন্তু শিক্ষিত ছিল, ধরেন ওনারা টেইলরিং শপে কাজ করতো দর্জি হিসাবে, ওনারাও কিন্তু এখন পভার্টির দিকে চলে যাচ্ছে। তো এখন এইসব জিনিসকে যদি আমরা দেখি, মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি যে ইঙ্গিত দিয়েছেন যে এবার সোশ্যাল সেফটি নেটটা একটু প্রাধান্য পাবে, এবং এটাকে আমরা সাধুবাদ জানাই। এখানে যদি এটা করতে গিয়ে যদি ডেফিসিটও হয়, এটা কিন্তু খারাপ কিছু না, কারণ আমাদের যে গ্রোথটা হবে, হ্যাঁ, ওটা কিন্তু এটাকে মেক আপ করে ফেলবে। আর একটা জিনিস হলো যে আমি বিজনেস সেন্টিমেন্টের একটা কথা বলবো। দেখেন, আমাদের আগে একটা সমস্যা ছিল, আমাদের ইন্টারেস্ট রেট অনেক হাই ছিল। আমরা সবসময় বলতাম যে ক্রেডিট মানে প্রাইভেট সেক্টরে গ্রোথ হচ্ছে না কেন, ওটা শ্রিঙ্ক করছে কেন, সবসময় আমরা বলতাম যে কারণ আপনার ইন্টারেস্ট রেট হাই ছিল। মাননীয় অর্থমন্ত্রী কিন্তু গত বছর যে উদ্যোগগুলো নিয়েছিল, এখন কিন্তু এখন যেখানে সে দাঁড়িয়েছে আমরা, আমাদের কিন্তু ইন্টারেস্ট রেট কমে গেছে। তো মানি হ্যাজ বিকাম চিপ। তো এখনই কিন্তু, আর এখন যে পরিবেশটা আছে, দেখেন আমি ব্যক্তিগতভাবে আমার একটা আমি যেভাবে ব্যবসা করি, আমি ইনভেস্টমেন্টে যাই যখন সবসময় সবচেয়ে বাজে অবস্থা থাকে। কারণ আমি যদি এই সময় ব্রেক ইভেন করতে পারি, সামনের দিনগুলোতে কিন্তু সরকারের যে নীতিমালা আছে, বাংলাদেশের যে গ্রোথ হচ্ছে, আমার কিন্তু ব্যবসা ভালো হবে। তো ওইটা যদি আমি ধরে রাখি, ওই সূত্র ধরে যদি আমি বলি, তাহলে যেহেতু এখন ইন্টারেস্ট রেট কমে গেছে, ব্যাংকের কাছে এক্সেস লিকুইডিটি আছে, আমি কিন্তু নতুন প্রজেক্টে হাত দিতে পারি। কিন্তু
যদি ওটাই হতো তাহলে তো সবাই এখানে ইনভেস্টমেন্টে নামতো। আমরা তো দেখতাম যে সবাই উদ্যোক্তা হওয়ার জন্য নতুন ইনভেস্টমেন্টে যাচ্ছে, এক্সিস্টিং বিজনেসের ইনভেস্টমেন্টে যাচ্ছে, এক্সপ্যানশন করছে, কিন্তু করছে না কেন? কারণ বিজনেস সেন্টিমেন্ট এখনো কিন্তু পজিটিভ হচ্ছে না। এটার কারণগুলো কি? এখানে কিন্তু স্বাস্থ্য খাত চলে আসবে, এখানে অনেক কিছু চলে আসবে। যেমন স্বাস্থ্য খাতে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে একটা মানে আমাদের প্রাইমারি যে সেক্টর যেটা আছে, প্রাইমারি হেলথ যেটা আছে, ওটা কিন্তু খুব ভালো বাংলাদেশে, ওটার মান কিন্তু খুব ভালো। কিন্তু যেটা আইডেন্টিফাই করেছিলাম যে টার্সিয়ারি সেক্টরে আমাদের কিছু শর্টকামিং ছিল, ওখানে কিন্তু আমরা কোনো ভিজিবল কোনো ইনভেস্টমেন্ট দেখতে পাইনি সরকারের থেকে। তো যেটা হয়েছে যে স্বাস্থ্য, আমরা কিন্তু গত বছর নভেম্বর থেকে বলছিলাম যে ডিসেম্বরের পরে যদি আমাদের সেকেন্ড ওয়েভ আসে অথবা থার্ড ওয়েভ যদি আসে, তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট মার্কেট কিন্তু একটা ধাক্কা খাবে। এখন ধাক্কাটা কিভাবে খাবে দেখেন, যখন এই যে লকডাউন হলো, আমরা স্বাস্থ্যবিধি মেনে কিন্তু ধরেন ফ্যাক্টরি অনেকে খোলা রেখেছি। এখন যখন ফ্যাক্টরি যখন খোলা রাখছি, আমার যে বায়ার আছে বাইরে, ও আমাকে বলছে যে তোমার দেশে লকডাউন হচ্ছে, তুমি কেন ফ্যাক্টরি খোলা রাখলা, তুমি ফ্যাক্টরিটা বন্ধ করো। তো এইসব সমস্যায় কিন্তু আমাদের পড়তে হয়। তো এইটাই কিন্তু বিজনেস সেন্টিমেন্ট ড্যাম্পেন করে কিন্তু এইসব জায়গা থেকে। তো আমরা আশা করবো যে সরকার এইসব দিকেও একটু নজর দিবে। এবং আরেকটা হলো যে অন্য যে সেক্টর গুলো আছে, যেমন লেদার সেক্টর বলেন, তারপর লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন, এদের দিকেও একটু বিশেষ নজর লাগবে। আর এসএমই সেক্টরের যে বরাদ্দ দেওয়া হয়েছিল এর আগের বার, এখানে একটা জিনিস আমি বলতে চাই, যদিও আমি গার্মেন্টস শিল্পের সাথে জড়িত, এই এসএমই ডেফিনেশনের মধ্যে কিন্তু মিডিয়াম স্মল গার্মেন্টস যারা বিজিএম এর সদস্য অথবা ফর্মাল যারা এক্সপোর্ট করে থাকে, ওনারা কিন্তু এখানে পড়ে যায়। তো যে ডিসবার্সমেন্টটা হচ্ছে, সত্যিকার অর্থে যারা ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করে থাকে, ওনারা কিন্তু সত্যিকার অর্থে ওখান থেকে অত লাভবান হয়নি। ওটার জন্য কি করতে লাগবে? ওটার জন্য যেটা আমরা অল্টারনেটিভ, যেটা ডক্টর মঞ্জুর সাহেব বললেন, যে অল্টারনেটিভ যে মেকানিজম গুলো আছে, যেমন এমএফআই আছে, যেমন পিকেএসএফ আছে, পিকেএসএফ এসএমই ফাউন্ডেশন আছে, ইভেন এনজিও ধরেন ব্র্যাক যারা মাঠ পর্যায়ে কাজ করে, ওনাদেরকে ব্যবহার করতে লাগবে। এসএমই ফাউন্ডেশন কিন্তু অলরেডি সরকারের থেকে একটা বিশেষ বরাদ্দ পেয়েছে 100 কোটি টাকা। ওটা ওনারা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু বাস্তবায়ন করছে। এটার পরে সেকেন্ড ট্রেঞ্চে ওরা যেমন 200 কোটি টাকা ওনারা বরাদ্দ পাবে। তো এইভাবে কিন্তু আমাদের এই বাজেটে আমরা দেখতে চাই যে এরকম কোন মেকানিজম যাতে থাকে, যাতে সত্যিকার অর্থে যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী এরা যাতে এটা বেনিফিটটা পায়। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমরা যখন লার্জ ইন্ডাস্ট্রির কথা বলি, ফর এক্সাম্পল ট্রান্সপোর্টেশন সেক্টর, ট্যুরিজম সেক্টর, তারপর ধরেন কনস্ট্রাকশন সেক্টর কিন্তু একটা বড় একটা খাত, কিন্তু ওটার সাথে 120টার মতন এসএমই ইন্ডাস্ট্রি কিন্তু লিঙ্ক। যেমন যারা ইট সাপ্লাই করে, বালু সাপ্লাই করে, কাঠ মিস্ত্রি, রঙের মিস্ত্রি, রডের যারা কাজ করে, যারা ঢালাইয়ের কাজ করে, এরকম কিন্তু অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ইন্ডাস্ট্রিয়াল লিঙ্ক। তো যখন তো ছোট ব্যবসায়ী যখন বসে যাবে, তখন কিন্তু হাতে গোনা কয়েকজন ব্যবসা থাকবে, তখন কিন্তু কস্ট অফ ডুইং বিজনেসও বেড়ে যাবে। তো এইগুলো কিন্তু আমাদেরকে বিশেষ নজর দিতে লাগে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা ফার্মাসি হিসাবের কাছে পরে যেতে যে আলোচনার দ্বিতীয় ভাগে চলে এসেছি। আমরা যে জায়গাটি আজকে আলোচনা শুরু করেছেন, বিশেষ করে জীবন জীবিকার বাজার, অর্থাৎ ক্ষুদ্র মাঝারি শিল্পের অবদান আমাদের অর্থনীতির আমরা সকলেই জানি, কিন্তু সেটিকে আমরা কতটুকু বাঁচিয়ে রাখতে পারি বা কী করণীয়, বিশেষ করে একেবারে ক্ষুদ্র শিল্প যারা অনেকে এই জায়গাগুলো জানেনই না, হ্যাঁ, এই জায়গাগুলো আসলে আমরা কি করতে পারবো বা প্রত্যাশা কি রাখবো? না, এখানে আলোচনা করতে তার আগে এতক্ষণ তো একটু সবাই তিনজনে একটু হতাশার কথা বললাম, একটুখানি আশার কথা হচ্ছে। দেখেন, এই কোভিড-19 বা মহামারীর মধ্যেও আমরা কিন্তু, আমাদের সৌভাগ্য কিনা আমি জানি না, যে আমাদের কৃষি খাত কিন্তু খুব সেই অর্থে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। এবং আপনি লক্ষ্য করবেন যে প্রধান ফসল ধানের উৎপাদন কিন্তু কমেনি। কৃষকের মানে এক ধরনের বলা যায় গত দুটা মৌসুম কৃষক ধানেরও কিন্তু ভালো দাম পেয়েছে। আমি এবারও তথ্য জানি, এবার বড় মৌসুমেও কিন্তু 1100-1200 টাকা মনে ধান বিক্রি করছে। আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম না, যে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না, কিন্তু আমরা এইবার কিন্তু দেখলাম যে না, তারা উৎপাদিত পণ্যের মূল্য পাচ্ছে। এমনকি আমরা গত মৌসুমে পাটের দামও কিন্তু কৃষক ভালো পেয়েছে। আমি যেটি বলতে চাচ্ছি সেটি দেখেন, এই সংকটময় সময়েও হ্যাঁ, একটি খাত ক্ষতিগ্রস্ত হয়, একটি খাতের উদ্যোক্তারা মানে ক্ষতিগ্রস্ত হন, কিন্তু আরেকটি খাত কিন্তু যোগান দেয়, যেটা আমরা অর্থনৈতিক পরিভাষায় বলে থাকি। এবং কৃষি খাতটা কিন্তু এই দুর্যোগের সময় ভালো একটা সহায়তা করে গেছে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়। আরেকটি দেখেন আপনি, যে এই যে
কোভিড-19 সময় গত 1 বছর 4 মাস 3 মাস ধরে কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা একের পর এক প্রতি মাসেই বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে চলছেন এবং এটা অবিশ্বাস্য। কারো কাছে, আমি মঞ্জুর সাহেব বা অনেকের সঙ্গে আলাপ করে দেখেছি, কারো কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না যে এই কোভিডের সময় আমার প্রবাসী ভাইরা এত তাদের দেশে পাঠাবে। হ্যাঁ, এখানে আলোচনা হয় যে হ্যাঁ অনেকে হয়তো তার উপার্জিত বা জমানো অর্থ পাঠাচ্ছেন, অনেকে হুন্ডির আগে যেটা আসতো সেটা অবৈধ পথে না পাঠিয়ে বৈধ পথে পাঠাচ্ছে সেইভাবে। কিন্তু সত্যিকার অর্থে তারা যে এই কঠিন সময়ে অর্থনীতির চাকা সচল রাখতে সহায়তা করে চলেছেন আমাদের প্রবাসী ভাই বোনরা, এটা কিন্তু অবিশ্বাস্য বিষয় বলে মনে হয়। এবং সেই কারণে দেখেন হ্যাঁ আমদানি কম, সেটা একটি বিষয়, তারপরেও কিন্তু আমার রিজার্ভ $45 বিলিয়ন মতো অবস্থান। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে হ্যাঁ একটি খাত ক্ষতিগ্রস্ত হলে বা একটি খাতের সংকটে পড়লে আরেকটি খাত সহায়তা দিয়ে আসে। এবং সার্বিকভাবে একটি কথা আমি বারবার বলে থাকি, সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে, সেই শক্তিটাকে যদি আপনি একটু নাড়া দিতে পারেন, সেইখানে যদি আপনি আরেকটু উৎসাহ দিতে পারেন, তাহলে আপনার এই বাংলাদেশের মানুষ যে কোনোভাবে হোক না কেন এই দেশটাকে একটি সঠিক পথে বা উন্নতির পথে নিয়ে যেতে পারবে। তারপর ইতিহাস কিন্তু আমরা জানি যে এই সময় এই 50 বছরে অনেকের মধ্যে হতাশা থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে হ্যাঁ 50 বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে। আপনার গতকালের তথ্যই যদি আমরা দেখি যে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি। বাংলাদেশের মাথাপিছু আয় সর্বশেষ তথ্য অনুযায়ী $2,227, কিন্তু ভারতের কিন্তু $2,000 নিচে। আমি এতে আত্মতৃপ্তির বিষয়টি বলছি না, অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি যে হ্যাঁ হতাশার জায়গা থাকতেই পারে, কিন্তু আমরা যে একদম অগ্রসর হয়নি বা সেটিও বলা যায় না। আর সেই কারণে যেটা আপনি প্রশ্নটি রেখেছিলেন যে ক্ষুদ্র বা ছোট উদ্যোক্তাদের কিভাবে সহায়তা বা বাজেটে কি ধরনের প্রণোদনা আসতে পারে, এবার কিন্তু নিশ্চিতভাবে বলা প্রয়োজন যে হ্যাঁ এতদিন পর্যন্ত আমরা যেভাবে দেই বা যতটা দিতে পেরেছি কিনা জানি না, এখন এই বাংলাদেশের অর্থনীতিকে সত্যিকার অর্থে ঘুরে দাঁড় করানো, অর্থাৎ কোভিড-19 যে ধাক্কাটা লেগেছে, প্রথম ধাক্কা এবং দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা, এই ধাক্কা থেকে যদি সত্যিকার অর্থে অর্থনীতিটাকে আপনি সঠিক পথে আনতে চান, অর্থাৎ ঘুরে দাঁড় করাতে চান, তাহলে এই ছোট মাঝারি উদ্যোক্তাদের দিকে তাকাতেই হবে। আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, দেখেন এই যে দীর্ঘদিন ধরে কিন্তু 3টা ঈদ, একটি 2টা পহেলা বৈশাখ কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি। হ্যাঁ, যারা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি তারা হয়তো তাদের পরিবারের অন্যভাবে যোগান দিচ্ছে, কিন্তু এই যে দোকান, ছোট ছোট দোকান, বিপণে যে সমস্ত ছোট ছোট কর্মচারী বা যারা ছোট ছোট ছেলেমেয়েরা যারা কাজ করতো, তারা কি অবস্থায় আছে এটা কিন্তু আমাদের অনুধাবন করতে হবে। এবং এদেরকে সত্যিকার অর্থে এদেরকে আপনাকে এই বাজেটের মাধ্যমে সহায়তা দিতেই হবে। সেটা আপনি ফিক্সড করে $2,500 মঞ্জুর সাহেব যেটি বলছিলেন যে এই টাকা কিছু হয় না, এদের হয়তো $10,000 করে হলেও সুন্দর একটি পরিসংখ্যান করে, সুন্দর একটি তালিকা করে তাদের কিন্তু দিতেই হবে। তা না হলে কিন্তু এরা সামাজিকভাবে দেখেন দীর্ঘদিন টাকা পয়সা উপার্জন না থাকলে কিন্তু বিপথে চলে যাবে, অন্য কোনো কিছু করতে পারবে, সেটি কিন্তু সামাজিক অস্থিরতা দেখা দেবে। আপনি দেখেন যে আমরা হ্যাঁ পরিবহন বন্ধ আছে দীর্ঘদিন ধরে, দূরপাল্লা পরিবহন আবার তাহলে কিন্তু এটা যে সমস্ত ড্রাইভার, হেল্পার, যারা যোগানদার, যারা দিন খায়, তাদের পরিবর্জন নিয়ে কিভাবে আছে, এই জীবন জীবিকার বাজেটের যেটা তাদের দিকে কিন্তু অবশ্যই তাকাতে হবে। সেখানেই বলছি যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে সমস্ত কর্মসূচি ছিল সেই কর্মসূচিটাকে আরো অনেকভাবে সম্প্রসারণ করতে হবে এই বাস্তবতার নিরিখে। আর হচ্ছে আপনাকে সত্যিকার অর্থে যেটা বলা প্রয়োজন যে আপনি ক্ষুদ্র মাঝারি শিল্পকে যদি আপনি সত্যিকার অর্থে দাঁড় করাতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওই বড় শামস ভাই যেটা বলতেছেন যে বড় একটা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আরো 10টা তারা যদি ভেঙে পড়ে, টিকে না থাকে, তাহলে কিন্তু ওই বড় শিল্প তার উৎপাদন পরিচালনা করতে পারবে না। সেই কারণে বাজেটটা আসলে এবার ওইভাবে মোটা দাগে এইখান থেকে এই আসবে, ওইখান থেকে এই দিব, একে ওই দেব, ওইভাবে না, একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমার নিচু স্তরে যারা এতদিন সহায়তা পায়নি, এই যে 1 বছর 3-4 মাস ধরে যারা সত্যিকার অর্থেই ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা সত্যিকার অর্থেই একটি তলানিতে নেমে এসেছে, তারা কিভাবে সহায়তা পেতে পারে, তারা কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে। আমার এইবার প্রত্যাশা যে এইবারকার বাজেট যেন এই শ্রেণীর এই লোকজনগুলোর দিকে বেশি নজর দেওয়া হয়। সেই কারণে জীবন জীবিকার বাজেট আপনি যেটা শিরোনাম দিয়েছেন সেটাকে ধরেই সরকারও যেন বিবেচনাগুলো করেছে। আমরা শেষ দিকে চলে এসেছি। ডক্টর মঞ্জুর হোসেন, আলোচনার শেষ দিকে যেটি আসবো, বড় বাজেট আসবে, বড় ঘাটতিও রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, রাজস্ব জায়গাটি অনেক ঘাটতি রয়েছে। এই জায়গাগুলো যেমন চ্যালেঞ্জ রয়েছে, তার সাথে সাথে যাবার আগে আবারও ছোট করে জানতে চাইবো যে ওভারঅল আমরা কোভিড-19 সারা বিশ্বের সাথে বাংলাদেশও যেটি মোকাবেলা করে অগ্রগতির বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেই জায়গায় যাওয়ার আগে যদি কিছু যোগ করে শেষ করেন।
ধন্যবাদ। আমি মনে করি যে প্রতিবারই আমরা বাজেট যখন প্রণয়ন করি, আমাদের একটা টার্গেট থাকে, জিডিপি প্রবৃদ্ধির টার্গেট থাকে। আমি মনে করি না যে আমাদের এই সময় জিডিপি প্রবৃদ্ধি সে 7% 8%-এর টার্গেট রাখার দরকার আছে। আমরা মোটামুটি 4% যদি পাই, এটা আমি মনে করি অনেক ভালো। জিডিপি টার্গেটের কথা ভেবে বাজেট না করে এখন দরকার হচ্ছে এই যত ধরনের সহায়তা দেওয়া দরকার, যাদেরকে দেওয়া দরকার, অর্থনীতি যেন কলাপস না করে, অর্থনীতি যেন খুব দ্রুত পুনরুদ্ধারের দিকে যেতে পারি, সেজন্য একটা মোটামুটি মানে সবাইকে সাহায্য সহযোগিতা দিয়ে চালিয়ে যাও। সেগুলোতে হয়তো জিডিপি বৃদ্ধি বেশি হবে না, কিন্তু তাতে করে কিন্তু পরবর্তী রিকভারিটা অনেক দ্রুত হবে, সেটা আমরা মেকআপ করতে পারবো খুব দ্রুত। আমি এটাই আমার শেষ প্রত্যাশা। পজিশন জি, প্রত্যাশা। শামস ভাই, যাওয়ার আগে আমরা আপনার কাছ থেকে ছোট্ট মন্তব্য শুনতে চাইবো। জি, আমি একটা জিনিস বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেয়, সবসময় যে দিক নির্দেশনা দেয়, এটা কিন্তু একটা ইনক্লুসিভ একটা নেচার থাকে, যার কারণে গভর্নমেন্টের সরকারের যে পলিসিটা থাকে, এগুলো কিন্তু আমরা দেখেছি যে আমাদের এলডিসি গ্রাজুয়েশনের ক্ষেত্রে যেটা দেখেছি, অনেক আগেই কিন্তু আমরা ফুলফিলমেন্ট করতে পেরেছি। তো আশা করবো যে উনি সেফটি নেট চিন্তা করে, সবকিছু চিন্তা করে, সার্বিক সবকিছু নিয়ে যে বাজেটটা মাননীয় অর্থমন্ত্রী যেটা পেশ করবে, এখানে যাতে এইটার একটা প্রতিফলন দেখি, 1 নম্বর। এবং 2 নম্বর হলো যে যেটা আগে বলেছি যে কর্মসংস্থান যারা তৈরি করবে, যারা জব রিটেনশন করবে, ওনারা যাতে প্রণোদনার আয়ত্তে আসে অথবা ইয়েতে আসে। আর যদি সম্ভব হয়, সরকার যদি বিবেচনা করে, মিডল ক্লাসকে যাতে একটা ট্যাক্সে যাতে একটা সহায়তা করা হয়, কারণ একটা মিডল ক্লাসে কিন্তু একটা দেশের গ্রোথ ইঞ্জিন। আমাদের যে গ্রোথ হচ্ছে, এটা কিন্তু ওখান থেকে আসছে। এবং এসএমই খাতকে যাতে একটু প্রাধান্য দেয়, ওভারঅল যাতে এবার এসএমই যাতে সবকিছুর আগে আসে, জি, এটাই আমার প্রত্যাশা থাকবে। আমরা অবশ্যই প্রত্যাশা রাখবো। নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়েও বাংলাদেশের অগ্রগতির যে ধারা অব্যাহত রয়েছে, সেটি অবশ্যই ধরে রাখতে পারবো আমরা। তবে শুধুমাত্র ঘোষণায় নয়, বাস্তবায়নের জায়গাটি জবাবদিহিতার স্বচ্ছতা এবং সেই জায়গাগুলো যেন আমরা নিশ্চিত করতে পারি। এবং আবারও যাবার আগে আমরা জীবন জীবিকার বাজারে বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্প যেন আমরা খুব দ্রুত ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করতে পারি, সেই জায়গায় অনেক বেশি নজর প্রত্যাশা করছি সংশ্লিষ্ট সকলের। ধন্যবাদ জনাব আব্দুর রহিম হারমাসি, ধন্যবাদ ডক্টর মঞ্জুর হোসেন, ধন্যবাদ শামস মাহমুদ। তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইভিল 21 রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরিধান করুন।